এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি বিশেষ ভিডিও প্রস্তুত করছি। এই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলার পূর্ণাঙ্গ সহায়ক পাঠ। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই পাঠটি খুবই আবশ্যক। এই সহায়ক গ্রন্থটির যিনি রচনা করেছেন তার নাম কবি সুভাষ মুখোপাধ্যায়। আর এই গ্রন্থটি যাকে তিনি উৎসর্গ করেছেন তিনি হচ্ছেন কাশ্মীরের ছেলে জলিমোহন কল। এখন এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেই সহায়ক গ্রন্থের বিষয়ে যাবার আগে আমরা লেখক সম্পর্কে দু চারটি কথা বলতে পারি। কবি সুভাষ মুখোপাধ্যায় 1919 থেকে 2003 এই যে তাঁর জীবন, এই জীবনের মধ্যে তাঁর যে সবথেকে বড় পরিচয়, তিনি আপাদমস্তক একজন কবি। এবং শুধু কবি বললেই তাঁর পরিচয় দেওয়া হয় না, তাকে বলা হয় পদাতিকের কবি। 1940 সালে তাঁর এই পদাতিক কাব্যগ্রন্থ বেরিয়েছে। পদাতিক শব্দটি একটু আমরা ভেঙে নিতে পারি। যেখানে যুদ্ধ হয় সে যুদ্ধে সাধারণত 4টি বাহিনী থাকে, রথ থাকে, অশ্ব থাকে, হাতি বাহিনী থাকে, আর সর্বশেষ বাহিনী হচ্ছে যারা পাইদল অর্থাৎ পায়ে হেঁটে যুদ্ধ করে। এই কবি আপাদমস্তক কমিউনিস্ট এবং কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তিনি গভীরভাবে জড়িয়েছিলেন। তাঁর সমস্ত কাব্যগ্রন্থের মধ্যেই সাম্যবাদী চেতনা তথা মার্ক্সীয় দর্শন, বা আরও পরিষ্কার করে বলা যায় সাম্যবাদী মনের পরিচয় পাওয়া যায়। বা তাকে অনেকেই মনে করেন তিনি একজন কমিউনিস্ট লেখক। তো এই লেখকের জীবন যাপন একেবারে সহজ সরল ছিল। তিনি চেয়েছিলেন যে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে। প্রধানত তিনি ছিলেন সাংবাদিক, তার সঙ্গে তো কবি ছিলেনই। কিন্তু এই যে আমাদের আজকে যে সহায়ক গ্রন্থটি, এই গ্রন্থটি লেখার মূলে তার কিন্তু সাংবাদিকতা। এই সাংবাদিকতার সূত্রে তিনি ভূমিকা অংশে জানিয়েছেন যে তাঁর যে বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি একটি পত্রিকা প্রকাশ করতেন। সেই প্রকাশিত পত্রিকাটির নাম ছিল রংমশাল। এই রংমশাল পত্রিকাটির জন্য তিনি সমগ্র বাংলাদেশ বলতে আজকের বিভাজিত পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, এক কথায় বলতে পারি আমরা আসানসোল থেকে একেবারে বাংলাদেশের চট্টগ্রাম, এই যে বিশাল এলাকা, পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে এই যে আসমুদ্র বাংলা, কবি খুব সুন্দরভাবেই উল্লেখ করেছেন আসমুদ্র হিমাচল। যদি আমরা ভূমিকা অংশ পড়ি তাহলে লক্ষ্য করব ওখানে একটি সুন্দর কথা তিনি বলেছেন। সেটা এরকম, প্রথম লাইনেই আছে, শিয়ালদায় যাও, টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তরে কি পূবে, যখন যেখানে মন চায়, ভেড়ামারা পার হয়ে সারার পুল, নিচে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে গিলতে আসছে, কিংবা গোয়ালন্দে ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অবধি পেছনে ডাকতে ডাকতে যাবে। আজ এই লাইনটি খুব ইম্পর্টেন্ট। আজ জলের স্থলে গণ্ডি আঁকা, সে গণ্ডি পার হবার হুকুম নাই। অর্থাৎ ভারত বিভাগ হয়েছে এবং এই বিভাজনের ফলে বাংলাদেশের সঙ্গে আজকের যে বাংলা অর্থাৎ যে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, এই দুই বাংলার একটা সীমান্ত রেখা তৈরি হয়েছে, যাকে আমরা কাঁটাতারের বেড়া বলি। কিন্তু কবির যে মন, সেটা সবসময় দুই বাংলায় মধ্যেই পড়ে থাকে।
তার একটি বিখ্যাত কবিতার লাইন, দরজায় খিল তাই খুলে দিলাম জানালা, এপারে যে বাংলাদেশ ওপারে সেই বাংলা। অর্থাৎ দুই বাংলার প্রতি তার যে মমত্ব এবং এখানকার মানুষগুলোকে তিনি যে হাতের তালুর মতো চিনতেন, তা আমরা কবিতার মধ্যে যেমন জেনেছি, আমরা আজকে জানব এই পূর্ণাঙ্গ সহায়ক পাঠ, যার নাম আমার বাংলা। তা সেই আমার বাংলা তো গ্রন্থাকারে প্রকাশিত হবে এটা কবি বুঝতে পারেননি, কিন্তু সেইটাও বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সৌজন্যে প্রকাশিত হয়েছিল এবং সেটাও যে মানুষ পছন্দ করবে এটাও কবি কিন্তু অনুমান করতে পারেননি। তাহলে আমরা বলবো এই গ্রন্থটি কী ধরনের রচনা? একটি রিপোর্টাজ ধর্মী রচনা। অর্থাৎ তিনি পত্রিকার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে গেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন, নিজের পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে মিশেছেন, সেখানকার মানুষের যে শ্রমজীবী মানুষ বিশেষ করে তাদের যে জীবন ধারণ, সেই জীবন ধারণের কথা তিনি বন্ধুবর্গকে পাঠিয়েছেন, আর প্রকাশিত হয়েছে এবং পরবর্তীকালে এটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। তো এখন এখানে অনেকগুলো টপিকস আছে, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল তারা কিন্তু মাত্র 5টি টপিক এখান থেকে নিয়েছেন। সে 5টি টপিক হচ্ছে গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও। তাহলে এই 5টা। আর আমি এটাও বলবো তো ছাত্রী কি অভিভাবক অভিভাবিকা এই গ্রন্থটি ওই 5টি টপিকে যাওয়ার আগে অন্তত ভূমিকাটা পড়ে নেবেন, আর পরবর্তীকালে সমস্ত বইটা যদি পড়ে নেন খুবই ভালো হবে। এখন আমরা কিন্তু 2025 সালের দিকে লক্ষ্য করে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এই আমার বাংলা একটি বিশেষ আমরা টপিকে, সেই টপিকটার নাম হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এ প্রসঙ্গে প্রত্যেক ছাত্রছাত্রীদের আমি জানাতে চাই, এই যে সহায়ক পাঠ, এই সহায়ক পাঠে কিন্তু কোনো MCQ এর প্রশ্ন হবে না, কোনো SAQ এর প্রশ্ন হবে না, দুটো প্রশ্ন হবে, একটা প্রশ্ন করতে হবে এবং তার মান হবে 5 নম্বর। সুতরাং আমরা খানিকটাকে পড়ে নিই বিশেষ বিশেষ লাইনগুলো, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রথম লাইনটা, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়। বক্সা মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে উত্তর দিকে, যাকে আমরা উত্তরবঙ্গ বলি, সেই উত্তরবঙ্গে বক্সা বলে একটি জায়গা অবস্থিত। এখানে আরও অনেক জায়গা আছে, যেমন হচ্ছে গিয়ে নকশালবাড়ি, শিলিগুড়ি, তেমনই একটি জায়গার নাম হচ্ছে বক্সা। কবি একেবারে খুব সুন্দরভাবেই বর্ণনা করেছেন যে কিভাবে একজন কলকাতার মানুষ সেই বক্সাতে যাবে। তবে সেদিনের যাওয়ার যে ব্যবস্থাপনা আর আজকের যাওয়ার যে ব্যবস্থাপনা, তার মধ্যে একটা গতি এসেছে। সে হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রির পথ, মানে 3 এবারে আসছে। কবি যাচ্ছেন একের পরে এক জায়গায়, প্রত্যেকটা একেবারে বর্ণনা করা আছে। ওই বর্ণনার মধ্যে আমরা যাব না, আমরা একেবারে চলে যাব যেখানে তিনি ট্রেন থেকে নেমে একটা স্টিমার ধরছেন, আর সেই স্টিমারে করে যখন তিনি যাচ্ছেন তখনকার যে বর্ণনাটা আছে খুব সুন্দর। বাঁধের উপর আলো পড়তেই একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে উঠছে সাদা বক না বলাকা। সার্চ লাইটের কড়া আলোয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল। এমনি করে সারা রাত পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে। এই যে ট্রেন হলো, এবার স্টিমারে যাত্রা হলো। এরপর যখন নামছে সেটা দেখো কেমন জায়গা, তল্পি তল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার ট্রেনে ওঠা। পূর্ণিয়ায় ইতর দিয়ে যেতে যেতে যখন দেখবে আবার বাংলাদেশে পৌঁছে গেছো, তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে টেনে নেবে। আমাদের যে ওখানকার মানুষজন, রাস্তাঘাট তার বর্ণনা দিতে দিতে চলেছেন। যেমন এখানে
মেঠো রাস্তার উপর দিয়ে কাতারে কাতারে চলছে মানুষ, মাথায় রং বেরঙের পাগড়ি, গরুর গাড়ির ছইয়ের উপর লাল নীল কাগজের নিশান, আকাশে ঠেলে উঠেছে চাকায় তাড়ানো ধুলো। ছোট ছোট পিলে মোটা ছেলেদের হাতে তালপাতার ভেপু, মেলা থেকে তারা ফিরছে। এইটুকু এগোলেই তা বোঝা যায়। স্টেশনের কাছেই একটা মাঠে চঞ্চনে রোদ্দুরে যতদূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি। উবু হয়ে বসে আড়ালের মানুষগুলোকে দেখা গেল না। একটা কিছু তামাশা হচ্ছে সেখানে। চারপাশে তাঁবু পড়েছে, গম গম করছে সারা তল্লাট। এইভাবে বর্ণনা দিতে দিতে গিয়ে আমরা এবার কোথায় চলে এলাম? শিলিগুড়ি। মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, এটা দাগ দিতে হবে। এবার সেখানকার কেমন সুন্দর যে অঞ্চল, সেটা এখন তো শিলিগুড়ি একটা হয়ে গেছে কলকাতার মতো কর্পোরেশন, কিন্তু তখন ছিল না। চারিদিকে পাহাড়তলির অরণ্য, তরাইয়ের গভীর জঙ্গল, তার মাথার ওপর ঢেউয়ের মতো চলে গেছে একটার পর একটা পাহাড়। শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেলেও রাস্তাটা, সামনেই একটা লম্বা যেমন তেমন কাজ চালানো গোছের পুল, নিচ দিয়ে গেছে খরস্রোতা তিস্তা, লেপচারা বলে রংতু বা সিধা নদী। বড় বড় পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ি খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার পুরোধার জলে। সুতরাং একটা নদী তিনি পেয়ে গেলেন, তার নাম হচ্ছে তিস্তা নদী। সেই তিস্তা নদীতে প্রচণ্ড স্রোত, সেটাই তিনি বোঝাবার চেষ্টা করেছেন। চলুক এরপর দেখা যাবে ওখানকার মানুষজনের কি ভয়ঙ্কর সব অবস্থা। তার মধ্যে মানুষের শখ আহ্লাদও আছে। শখ আহ্লাদের কথাটা এখানটাই রয়েছে একটা বিখ্যাত লাইন। হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং। লাইন দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কামানো মুখে পেন্টের দাগ আর চোখে টানা কাজল, চোখে মুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ। জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই বলবে কাল আমাদের এখানে থিয়েটার ছিল কি না, আমাকে আবার ধরেছিল ফিমেল পাঠ করবার জন্য। তখন ওই সময়ে তখনও পর্যন্ত কোনো অভিনয়ে গ্রাম বাংলার দিকে কোনো মেয়েরা পাঠ করতো না, সব ছেলেরা মেয়েদের হয়ে অভিনয় করতো, তাকে আমরা প্রক্সি বলতাম। যাই হোক, এইভাবে চলতে চলতে একেবারে চললো, এসে এখানটায় এসে আমরা দাঁড়াবো। এই যে 130 পাতার শেষে 2 লাইন। মাঝে মাঝে সাহেবদের রংচঙে বাংলো, সামনে কিয়ারি করা ফুলের বাগান, দেউড়িতে দাঁড়ানো ঝকঝকে তকতকে আন করা নতুন গাড়ি। হঠাৎ তোমার চোখ বড় বড় হয়ে যাবে, ইংরেজরা এদেশ ছেড়ে আজও যায়নি। সুতরাং একদিকে দরিদ্র বাংলাদেশের মানুষের যেমন পরিচয় আছে, অন্যদিকে সেই চা বাগান ঘিরে সাহেবরা এখনও রয়েছে, বা সাহেবরা না রইলেও যারা চা বাগান দেখভাল করে সেই সমস্ত বাঙালিরা, তারা কিন্তু একেবারে সাহেব শুভর মতোই আজও জীবনযাপন করে এই বাংলায়। সুতরাং এর ভূমিকা অংশেও ঠিক এটাই বলা হয়েছিল যে সারা বাংলাদেশই সেদিন এমন ছিল। সুতরাং বাংলাদেশ কেমন ছিল সেটা ভূমিকা অংশ আছে, সারা বাংলাদেশই এমন ছিল। অর্থাৎ একদিকে দরিদ্র মানুষ, অপরদিকে সুখ সমৃদ্ধির এবং বাবুয়ানার মানুষও বাস করত। সেই প্রেক্ষাপটে এবার আমাদের আসছে, তার নাম হচ্ছে বক্সা। সেই বক্সার কাছে সেখানকার মানুষ বলতে সাধারণত ভুটিয়া আছে প্রচুর, এবং তার যে বর্ণনা দিতে গিয়ে তিনি এখানে বলেছেন 131 পাতায়, খানিকটা ওঠার পর তারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় এসে হঠাৎ ইঞ্জিনটা একেবারে চুপ করে গেল, গাড়ি যাবে না আর। সামনে একটা কাঠের ফলকে লেখা সান্তালবাড়ি, সামনে সশস্ত্র পুলিশের ফাঁড়ি, এখান থেকে এই বক্সা আর 2 মাইল চড়াই উজিয়ে যেতে হবে। অর্থাৎ সাঁওতাল বাড়ি, যেটাকে আমরা সাঁওতাল বাড়ি বলি, সেই শিলিগুড়ি থেকে যেতে হয়। সেই সাঁওতাল বাড়ি থেকে আর মাত্র 2 মাইল গেলেই বক্সা। এবারে কবি যখন নেমেছেন তখন যে দৃশ্যটা তিনি দেখছেন, সে দৃশ্যটা এমন। ততক্ষণে ছেঁকে ধরেছে ময়লা আলখাল্লা পরা একদল ভুটিয়া ছেলে মেয়ে,
তোমার ভারী ভারী বাক্স বিছানা তারা বয়ে নিয়ে যাবে। তাদের চেহারার দিকে তাকালেই বুঝবে অসম্ভব গরিব তারা। 3-4 বছরের রোগা পটকা ছেলে মেয়েদের কাঁধে ক্যানাস্তারার টিন, তার মধ্যে করে তারা মহাজনের সওদা বয়। সারাদিন মোট বয়ে যা পায় তাতে পেটের খিদেটাও ভালো করে মেটে না। হাড় লিগলিকে শরীরের মধ্যে, শুধু পায়ের ডিমগুলো যা একটু মোটা। কি দুর্দশা ওখানকার মানুষের, পাহাড়ি মানুষের যে জীবনযাত্রা, সেটি একেবারে কবির যে পোশাক সেটা ছেড়ে দিয়ে বাস্তব জীবনের যেন বাস্তব শব্দ যোজনার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এইবার ঢুকে পড়ছে তিনি, প্রায় 2 মাইল প্রায় পৌঁছে গেছেন। সেখানে একটা ছোট্ট খোলা মাঠের ঠিক আগে মাথায় এসে হারিয়ে গেল সেই রাস্তা। একটা রাস্তা উঠে গেল সামনে জয়ন্তী পাহাড়ে, অন্য রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেল ভুটান পাহাড়ের গা বেয়ে সোজা তিব্বতের দিকে। মাঝখানেকে যাওয়া যায় লাসায়। এখন দিকে কাঁটাতারে ঘেরা জেলখানার চৌহদ্দি। এইবার চলে এসছে যে প্রসঙ্গটি আজকের পাঠ্য অংশ, সে হচ্ছে মেঘের গায়ে জেলখানা। কিন্তু তিনি একেবারে হাওড়া থেকে তার পরিচয় দিচ্ছেন, কিভাবে আমরা যাব, তিনি কিভাবে গিয়েছেন সেটা বর্ণনা দেওয়া হয়েছে। সেই জায়গায় তিনি উপস্থিত হয়ে গেছেন। ডান দিকে কাঁটাতারের ঘেরা জেলখানা চৌহদ্দি, চৌহদ্দি মানে তার যে এলাকা, বড় বড় কাটা তার এবং বড় বড় সেই পিলার দিয়ে তৈরি হয়েছে। গেটের সামনে চৌকি দিচ্ছে বন্দুকধারী সেপাই। এখন সেপাই কথাটা ব্যবহার হয় না, এখন হয় গিয়ে বিএসএফ বা এই ধরনের অর্থাৎ সেন্ট্রাল বাহিনী যাকে বলি আমরা, তার বলা হয়, অর্থাৎ সেন্ট্রালের যে পুলিশ তারা পাহারা দিচ্ছে। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবে কুয়াশার মতো কালো পর্দায় সমস্ত দিক ঢেকে গেল। সামনের লোকটাকেও আর দেখা যাচ্ছে না। মুহূর্তে আবার সব পরিষ্কার, যেন কোনো জাদুকরের খেলা। লাইনটা আন্ডারলাইন করতে হবে, যেন কোনো জাদুকরের খেলা। মানে এই এলাকাতে কি হয় না, মেঘ একেবারে যখন তখন দেখা দেয়। এখানে যখন তখন বৃষ্টি হতে পারে এবং হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, অর্থাৎ রোদ আর তাই এখানে তিনি জাদুকরের যেন খেলার সঙ্গে তুলনা করেছেন। কিছু নয়, মেঘ অনবরত আসছে আর যাচ্ছে। সেই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সার জেলখানায়। ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। আমি কারণ কি আমাদের এইটা আন্ডারলাইন করতে হবে কী জন্য না, এই যে টপিক্স থেকে যদি প্রশ্ন আসে, সেখানে যদি 3টে প্রশ্ন হয়, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে বক্সা যে জেলখানা বা মেঘের গায়ের জেলখানা অবলম্বনে জেলখানার পরিচয় দাও। তাহলে জেলখানার পরিচয় মাত্র আমি একটু আগেই পেয়েছি, যে সেপাই দাঁড়িয়ে আছে। সেটা তো হলো তার বাহ্যিক দিক, কিন্তু তার ভিতরে কি চলছে সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, মাঠের গা দিয়ে উঠেছে পাথরের সিঁড়ি। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে ঠিক তার মুখে বড় একটা লোহার ফটক, ফটক মানে দরজা। ছোট্ট একটা গেট খুলে যাবে, তার ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে হেঁট হয়ে ঢুকতে হবে। বাঁ দিকে জেলের অফিস, সেপাইদের ব্যারাক, চুনোপুঁটিদের কোয়ার্টার। খুব ইম্পর্টেন্ট লাইন এগুলো, কারণ বর্ণনা করতে হবে এইভাবেই যে বড় গেট থাকবে। জেলখানা মানেই যে কোনো জায়গায় এরকম একটা বড় গেট থাকে। আর এখন অবশ্য জেলখানা কথাটা পরিবর্তিত হয়েছে, এখন সংশোধনাগার। সেই সংশোধনাগার হয়ে গেছে এখন বর্তমানে। পরে যখন প্রবেশ করলো তখন মাথা উঁচু করে ঢোকানো যাচ্ছে না। আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি, আর একটা আছে এই প্রসঙ্গেই আছে, সেটা হচ্ছে কলের কলকাতা। সেই কলের কলকাতাতেও কিন্তু একটা জেলখানার বর্ণনা আছে, এবং সেই জেলখানায় ঢুকতে গেলে মাথা সোজা করে ঢোকা যায় না, মাথা হেঁট করে ঢুকতে হয়। অর্থাৎ ব্রিটিশরা এমনভাবে জেলখানা তৈরি করেছিল যেন কয়েদিরা মাথা নিচু করে ঢোকে। ঠিক সেই পদ্ধতি এখানে অনুসরণ করা হয়েছে। 3টে ফটক পেরিয়ে তবে জেলখানার অন্দর। একটা নয়, প্রথমে যে দরজাটা দেখেছি দেখা গেল সেটা নয়, আরও 2খানা বেরোতে হবে, তারপর অন্দরমহল। হঠাৎ দেখবে তোমার সামনে আকাশ ছাড়া কিছুই নেই। কাটা তারে বেঁধা হলেও তবু তো আকাশ। আকাশের আর এক কোণে দেখবে পাহাড়ের আর একটা হাঁটুর উপর একটা গাছ তার মরা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। বহু গাছপালা মুড়ে পড়ে দাঁড়িয়ে আছে, এবং একটা বিস্তৃত অঞ্চল, যেন শুধু আকাশ দেখা যাচ্ছে।
যেন মাটি নেই। পাহাড়ের 3টে খাঁজ, সারি সারি ঘর, প্রত্যেকটা খাঁজে পুরু পাথরের দেওয়াল, রং করা কাঠের ছাদ, ছাদের কাচ বরাবর গড়া দাঁটা গরুর চোখের মতো জানালা, ডবল দরজা, মোটা কাঠের আর পেটা লোহার সামনে কাঁটা তারে ঘেরা ছোট্ট ছোট্ট উঠোন। একেবারে যেন সেই আন্দামানের যেন সেলুলার জেল, তারই যেন অনুকরণে এখানেও ইংরেজরা এই জেলখানা প্রস্তুত করেছিল। ভেতরে যত কাঁটা তার আছে সমস্ত এক করলে লম্বায় কয়েক কিলোমিটার হবে। আঁকা বাঁকা অনেকগুলো রাস্তা, দিনের বেলায় আলো ঝোলানোর পোস্টারগুলো দেখলে ঠিক মনে হবে ফাঁসির মঞ্চ, অর্থাৎ যেগুলো আলো ঝোলে রাত্রে যাতে কয়েদিরা পালিয়ে যেতে না পারে, সেগুলো দিনের বেলায় দেখলে মনে হবে যেন সেখানে ফাঁসি দেওয়া হয়। দেওয়ালের বাইরে 100 হাত অন্তর উঁচু করে তৈরি সেন্ট্রি বক্স, তার উপরে দাঁড়িয়ে দিন নেই রাত নেই পাহারা দেয় বন্দুকধারী সেপাই। বক্সা বন্দি শিবির দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। একেবারে ঐতিহাসিক তিনি তুলনা করলেন যে জার্মানির সঙ্গে, এবং হিটলার ছিলেন একেবারে একনায়কতন্ত্র যে সম্রাট, সেই তার যে কনসেন্ট্রেশন ক্যাম্প, অর্থাৎ যেখানে মানুষকে বন্দি করে রাখা হতো ক্ষুধায় তৃষ্ণায় যারা প্রাণ ত্যাগ করত, তার সঙ্গে বক্সার জেলখানার তুলনা করা হলো। আরও সুন্দর তুলনা আছে। জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। সত্যি তো, জেলখানা, আমরা তো সাধারণ মানুষে জেলখানাকে আমরা প্রচণ্ড ভয় পাই, মান সম্মানের ব্যাপার আছে, কিন্তু সেখানেও যে একটা অভিজ্ঞতা, অর্থাৎ ব্রিটিশ যুগ থেকে আজ পর্যন্ত জেলখানার ভিতরে যে ঘটনাক্রম চলছে, আমরা যতই জেলখানাকে এড়িয়ে চলি না কেন, তার কিন্তু যে এসেন্স, অর্থাৎ তার যে সেন্ট, সেটা কিন্তু আমরা সকলেই প্রায় পেয়েছি। যখন জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে চিঠি লিখত, দেখেছি যে কিভাবে সেই জেলখানায় তার দিন কাটতো জওহরলালের। সুতরাং জেলখানাকে আমরা অনেকভাবেই, মহাত্মা গান্ধী থেকে সুভাষ বসু থেকে শুরু করে বহুজন জেলের অভ্যন্তরে বন্দী ছিলেন। সুতরাং জেলখানা না দেখলেও কিন্তু জীবনের যে অভিজ্ঞতা সেটা কিন্তু সম্পূর্ণ হয় না বলে তিনি মনে করেছেন। আর এই জেলখানা সাধারণ মানুষকে বোঝানোর জন্য, বক্সাতে গিয়ে তো সবার পক্ষে যাওয়া সম্ভব নয়, এখন যাওয়া সম্ভব হয়ে গেছে, কিন্তু তখন যাওয়া সম্ভব ছিল না। সেজন্য তিনি ওর সঙ্গে একটা রেফারেন্স দিয়েছেন। রেফারেন্সটা এরকম, বলতেই মনে পড়ে আলিপুর প্রেসিডেন্সি কিংবা দমদমের কথা। প্রথম যারা সাজা খাটে তাদের জন্য আলিপুর নিউ সেন্ট্রাল, যারা বাস্তুঘুঘু, জেলের ভাষায় যাদের বলে বি ক্লাস, তাদের জেল প্রেসিডেন্সি। প্রকাণ্ড একটা চাবির রিং গলায় ঝুলিয়ে একটা দাড়িওয়ালা সেপাই কেবলই চোরকির মতো ঘুরছে, একবার এ গেট খুলছে, একবার ও গেট, রাম 2 3 বলে লোক ঢোকাচ্ছে আর বার করে দিচ্ছে। পাছে ভুল হয় তাই 2 বার 3 বার করে গুনছে। মানুষগুলো যেন তার কাছে অঙ্কের এক একটা চিহ্ন ছাড়া কিছু নয়। ভেতরে ঢুকেই দেখবে দেওয়ালের গায়ে ছাপার মতো অক্ষরে লেখা অনেকগুলো পোস্টার। গির্জার সামনে যেমন লিখিত সুসমাচারে লেখা থাকে, তেমনি তাতে লেখা আছে চুরি করা মহাপাপ। অথচ সবই এসেছে প্রায় ওই করেই, অর্থাৎ চুরিবিদ্যা করেই তারা সব এখন জেল খাটছে। এইবার ভেরি ইম্পর্টেন্ট লাইন আসছে, এটা একবার পড়েছে। এটা ছোট কলকেই চোখ রাঙিয়ে সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে। এই লাইনটা এসে গেছিল একবার, ভেরি ইম্পর্টেন্ট। চরণকে, সে একজন কয়েদি। সাধুচরণের পরিচয় দাও, সে কেন আজকে জেল খাটছে, তার কি ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছা কিভাবে তার শেষ হয়ে গেল, সেটা আমরা 133 পাতার ওই প্রথম যে প্যারাগ্রাফ, তার শেষ লাইনটার মধ্যেই রয়েছে। সেটা হচ্ছে এরকম, চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। এটাও এসছে একবার। অর্থাৎ সাধুচরণও চেয়েছিল, সাধুচরণের যে নাম তার বাবা দিয়েছিল, তেমনি হয়তো সাধুচরণের ছেলের নাম রাখা হয়েছিল বিশ্বনাথ, কিন্তু সে আজকে তাকে মানুষ বিষে বলে ডাকে। আর বিষেকে হয়তো পড়াশোনা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ মানুষ একজন
জেল খাটা আসামি বা কয়েদির যে ছেলে বা তার যে পরিবার সম্পর্কে যে উন্নাসিকতা বা তাদের আগে থেকেই একটা কমেন্টস করে দেওয়া যে বিষে হবে আরও বাবার চেয়ে বড় ডাকাত। সুতরাং এই অংশটা থাকবে। ঠিক অপোজিটেই, অর্থাৎ জেলখানার বর্ণনা আমাদের হয়ে গেছে। জেলখানার বর্ণনার পরে দুটো কয়েদির বর্ণনা আছে এখানে। এই দুটো কয়েদির মধ্যে একজনের হয়ে গেল, এর নাম হচ্ছে সাধুচরণ। এবার এর সম্পর্কে এখানেই আছে, সে আমরা যে ইচ্ছা দেখে নিতে পারবে যে তার বাড়ি ছিল গিয়ে তোমার হচ্ছে গিয়ে অর্থাৎ যেটা জয়নগর, সেখানে একটা ওয়াজ গাঁয়ে তার বাড়ি ছিল। তারপর সে কীভাবে চেষ্টা করেছিল যে মানুষ হবে, ভালোভাবে থাকবে, কিন্তু তাকে ভালো থাকতে দেয়নি। পুলিশেরা তাকে অকারণে শুধু জ্বালা যন্ত্রণা দিয়েছে তাই নয়, শেষ পর্যন্ত তাকে বক্সার জেলখানায় নির্বাসিত করেছে। ঠিক একই টাকার উল্টো পিঠ। সেটা হচ্ছে এবার যে লোকটার নাম, তার নাম হচ্ছে মুস্তাফা। ওটা ছিল হিন্দু, এটা ছিল মুসলমান। এর ব্যাপারটা আমরা একটু জেনে নিই। ছোট্ট ফুটফুটে ছেলে, বছর 10 বয়স, দুনিয়ার কাউকে যেন কেয়ার করে না, এমনি ভঙ্গি নিয়ে চলাফেরা করে। এন্টালির ওদিকে কোনো স্কুলে পড়তো, এন্টালি সেখানে পড়তো। বাপ তার রাজমিস্ত্রির কাজ করত। হঠাৎ একদিন 3 তলা উঁচু বাঁশের ভাড়া থেকে পা পিছলে পড়ে মুস্তাফার বাপ মারা গেল। মাইনের অভাবে মুস্তাফার নাম কাটা গেল স্কুল থেকে। তারপরে এবার সংসারের বিরাট চাপ, ছেলে পিলে, মা, এই সমস্তকে কী করে এই 10 বছরের ছেলে কী করবে, করে সামলাবে। তাই শেষ কথাটা খুব ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফের। ছেলেরা তাকে কেউ যদি জিজ্ঞাসা করতো যে তোর স্কুলে যেতে ইচ্ছে করে না, তার উত্তরে একেবারে মতোই সারল্যে ভরা মুস্তাফা এভাবে বলতো, ইচ্ছে করলেই কি যাওয়া যায়। তার মানে এই যে অর্থনৈতিক যে সমস্যা, তারপরে একবার এই চুরি করলে বা একবার সমস্যায় পড়লে তাকে যে সমাজ শুধরে দেওয়ার চেষ্টা করতো না, তাকে সেটাকে তিনি এইভাবেই যেন একটা দীর্ঘ কণ্ঠে বলেছেন, ইচ্ছে করলে। এবারে আবার বর্ণনা আছে, এইখানটা দিয়ে আমরা বর্ণনা শেষ করে দেব। জেলখানা একেবারে ওই আমার প্রথম লাইনে দিয়েছিলাম এরকম, জেলখানা একটা আলাদা জগৎ। তাহলে এখানে জেলখানার বর্ণনা নেই, তাহলে জেলখানার ভিতরে যে ঘটনাগুলো ঘটছে তার একটা বর্ণনা চলছে। চোর, ডাকাত, খুনি, গাঁটকাটা, এই নিয়ে উঁচু পাঁচিল তোলা এখানকার জীবন। আলো হওয়ার সঙ্গে আড়ি, আজব এখানকার ভাষা, না বাংলা না হিন্দি। তেমনই ছিরি এখানকার জীবনের। জানোয়ারের পালের মতো খোঁয়ারের মধ্যে ঠাসাঠাসি করে বাঁচা। সূর্যদেব পাটে বসতেই সঙ্গে সঙ্গে লকআপ, ঘরে ঢুকিয়ে তালাবন্ধ। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে খোঁয়ার খুলবে। সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে, গুনতি হবে। গুনতি মেলার 3 ঘন্টা পরে সেলাম বাজাতে হবে জেলার জমাদারকে। পান থেকে চুন খসলেই পিঠের ডান্ডা কিংবা লোহার নাল মারা ভুটের লাথি। ভয়ঙ্কর অমানবিক জেলখানার যে পরিবেশ সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এবার বিভিন্ন শাস্তি আছে, কে কেমন শাস্তি পাবে বা যে কীভাবে যদি কেউ ভালো কাজ করে। প্রত্যেক যে কয়েদিদের জন্য আছে বিভিন্ন ধরনের কাজ, সেই কাজগুলো করতে হয়। আমরা তো সাধারণ মানুষ বলে জেলে গেলেই যেটা করতে হয় ঘানি টানা, কিন্তু ঘানি তো উঠে গেছে, হয়তো তখন ঘানি ছিল। তাছাড়াও বিভিন্ন ধরনের কাজ, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ওই কয়েদিদের করতে হয়। এবং সব যদি নিয়ম মতো সবাই করে, যে করবে সে পায় রিওয়ার্ড। আর যে পান থেকে চুন খসা অর্থাৎ যে নিয়ম মানবে না, তাকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া যাবে। সব এখানে বর্ণনা করা সম্ভব নয়, দেখে নিতে হবে। তবে লেখক যেটি ব্যঙ্গাত্মকভাবে পরিবেশন করেছেন, অর্থাৎ জেলখানার মধ্যেও যে উঁচু নিচুর যে পার্থক্য, অর্থাৎ বড়লোকের যে জেলখানা আর গরিবের যে জেলখানা, সেই দুই জেলখানার মধ্যে কিন্তু যে পার্থক্য, সেটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণভাবে তিনি এখানে প্রদান করেছেন। এটা হচ্ছে কি, এটাকে এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। তাহলে এতক্ষণ মুস্তাফা, সাধুচরণ যাদের কথা বলা হলো, তারা খুব সামান্য কারণে জেল হয়েছে। অর্থাৎ তারা কেউ খাদ্যের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য, পুলিশের অস্মিতার জন্য তারা জেল খাটছে। আর এক দল কিন্তু জেল খাটছে, তারা হচ্ছে গিয়ে অভিজাত। খাবার জিনিসে বিষ মিশিয়ে বিক্রি করেছে কেউ,
কেউ করেছে নোট জাল কিংবা ব্যাংকের লাখ লাখ টাকা চুরি, দিব্যি ভদ্রলোক সেজে তারা বুক টান করে ঘুরে বেড়ায়। কর্তামহল তাদের আমনি আজ্ঞে করে, সাধারণ চোর ছেঁচড়া তাদের সমীহ করে চলে। বড় লোকের এবং বড় ঘরের ছেলে এরা ট্রাম বাসে পকেট মারেনি, ব্যাংকের টাকা চুরি করে হাজার হাজার গরিব বিধবার সংসারকে এরা পথে বসিয়েছে। এই হচ্ছে গিয়ে সম্ভ্রান্ত চোর, এই বনেদি চোর, যাকে কবি বলেছেন অভিজাত চোর। তা সেই অভিজাত চোরেদের সম্পর্কে তিনি কিন্তু একটা বক্রোক্তি করেছেন তৎকালীন সরকারের এই যে সবসময় যে দুই রকমের যে ব্যবস্থাপনা, তার জন্য খুব ইম্পর্টেন্ট লাইন। এই প্যারাগ্রাফেরই একেবারে শেষের দিকে আছে এই রকম, এই লাইনটি কেননা তারা গরিব সাধারণ মানুষ, দুয়োরানির ছেলে, জেলখানায় অসহ্য লাগে, অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। এই লাইনটা দিয়েও জেলখানার প্রতি লেখকের এই যে অভিজ্ঞতা, সেটা কিভাবে হয়েছিল সেটা বর্ণনা করো। এ প্রসঙ্গে বক্সা যে জেলখানার যে ভৌগোলিক যে অবস্থান এবং বক্সার জেলখানার যে অভ্যন্তরে যে পরিমণ্ডল, যেভাবে তাকে সুসজ্জিত করা হয়েছে, সেটিরও বর্ণনা দাও। এরপরে তারপরে লাইনই আছে, কিন্তু এদের কারো জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির, এ হচ্ছে এক বিশেষ জেলখানা। যুগ আগে, যুগ মানে যুগ তো বিভিন্নভাবেই আমরা তাকে বর্ণনা করি। যেমন কারো মতে পৃথিবীতে 4টে যুগ, সেটা হচ্ছে গিয়ে সত্য ত্রেতা দাপর কলি। আবার কারো মতে 12 বছরে এক যুগ। সুতরাং এই যুগ নিয়ে কবির মতোই তিনি কথা বলেছেন। আর আমি আলোচনা করতে গিয়ে তাকে একজন গদ্যশিল্পী বলার চেয়ে বারবার আমি তাকে কবি বলেই উল্লেখ করেছি, কারণ তিনি আপাত মস্তক কবি। কবির কলমে হঠাৎ একখানা গদ্য লেখা, তাও আবার রিপোর্টাজ ধর্মী, যেন খবরের কাগজ থেকেই আমরা পড়ছি, যেন সেই টাটকা একটা সুভাষ আমরা অনুভব করছি। ইংরেজ প্রথম তৈরি করেছিল এই জেল তার পুরনো কেল্লায়, ভুটানের কাছে লম্বা মেয়াদে ইজারে নেওয়া এই জায়গা। আরও ঘন জঙ্গল ছিল আগে, এখনও পাহাড়ের গায়ে শোনা যায় বাঘের ডাক। এখানকার মাটিতে ফনা তুলে ঘুরে বেড়ায় বিষধর সাপ। দূষিত রোগ, বায়ু দূষিত করা জঙ্গলের হাওয়া ডন কুস্তি করা জোয়ান শরীরকেও কাঁপিয়ে দেয়। ঝর্নার জলে পিকনিক করছে, কাছে পিঠে বাজার নেই, অগ্নিমূল্য সব জিনিস। বাড়াবাড়ি অসুখ হলে ওষুধ অভাবে, হাসপাতাল অভাবে অবধারিত মৃত্যু। কি অদ্ভুত, কি ভয়ঙ্কর জায়গা। নিজের দেশকে যারা ভালোবাসে, তাদের আপন প্রিয়জনদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে যেদিন দূর দেশান্তরে বনবাস দেবার ব্যবস্থা করেছিল ইংরেজ সরকার, আকাশের বুক চিরে দিয়েছিল তারা কাটা তারে। সিপাহীদের হাতে লাঠির বদলে তুলে দিয়েছিল টোটা ভরা বন্দুক। আমরা এখন বারুদ বা অন্য কিছু বলে, সে যাই হোক, বন্দুকের মধ্যে যে গুলিটা ভরা হয় সেই গুলিটাকে টোটা বলা হয় সাধারণত, আগে বলা হতো। আজ ইংরেজ নেই, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায়। এ লাইনটা দিয়েও বলতে হবে ব্যবস্থাটা কেমন। ওই ব্যবস্থা, সাধুচরণ, মোস্তাফা আর ওই অভিজাত যারা হচ্ছে একবারে, তাদেরকে মাফিয়া বলা যায়, তাদেরকে চোর ছাচর বলার থেকে মাফিয়া বলা উচিত। এবং তাদের কিভাবে খাতির যত্ন, তাদের কিভাবে রাখা হতো, এবং ওখানকার যারা জেলখানার যারা কর্মী, তারা পর্যন্ত তাদের স্যালুট করছে। এই ব্যবস্থাপনাকে মোটেই আমাদের কমিউনিস্ট কবি বলা যায়, যাকে বলে সাম্যবাদীর কবি, তার কিন্তু মোটেই পছন্দ হয়নি। দেশকে যারা ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি, আজও তাদের স্থান বক্সায়। শুধু ভারতে কেন, কিছুদিন আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকায়, সেখানেও এই একই অবস্থা হয়েছিল। শুধু কালো আর সাদার এই পার্থক্য। সাদাদের অত্যাচারে কালোদের কি অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী আমরা কান পাতলেই টের পাই। ঠিক এখানেও তাই। কি করেছে না, নিজের দেশকে ভালোবাসে। অর্থাৎ কারা তারা হচ্ছে বিপ্লবী,
তারা হচ্ছে দেশের যুবশক্তি, তার জন্য তাকে জেলে ভরে রেখে দিয়েছে ওই বক্সাতে। আজও অনেকে এখানে আছেন, 2 যুগ আগেও যারা এখানে ছিলেন আছেন। বয়োবৃদ্ধ খাঁ সাহেব, আবার এক মুসলিম খাঁ সাহেব এসছেন, আর নীরদ চক্রবর্তী, একজন বামুন আছে, তার নাম নীরদ চক্রবর্তী আছেন। ভগ্নস্বাস্থ্য শিবশঙ্কর মিত্র, যার জীবন বাংলার অর্ধ শতাব্দী ব্যাপী মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ ইতিহাস মুক্তিযুদ্ধ 1971 সালে, অর্থাৎ সেই যে বাংলাদেশে উপরে পশ্চিম পাকিস্তানের যে হামলা এবং সেখানে অজস্র নারী পুরুষকে যে হত্যা করা, সেই যে হত্যা লীলা তারা প্রতিবাদ করেছিল, প্রতিরোধ তৈরি করেছিল, তারাও আজকে জেলে ভরা আছে। কি অদ্ভুত! সেই সতীশ পাগরাশি যে বাংলাদেশের মানুষকে বাঁচাবার চেষ্টা করেছে, নিজের দেশকে ভালোবেসেছে, সেই পাগরাশি মশাইও আজকে জেলে আছে। আর আছে বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বিশ্বস্ত বহু প্রতিনিধি, ও তো 3-4টে লোকের কথা বলা হলো, আরও বহু মানুষ আছে যারা এই বাংলাদেশকে ভালোবাসে, এখানে তারা জন্মেছে, বাংলাদেশের উন্নতি চায়, কিন্তু সামান্য কারণে, সামান্য অছিলায় তারা আজ বক্সার জেলে বন্দী হয়ে আছে। যারা দুরন্ত পৌঁছে দিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর, যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সাহসে টান করে দিয়েছে চিমনির ধুমায়িত মুখে, যারা তুলে দিয়েছে আগুনের ভাষা, ভুটানের গায়ের পাহাড়ে তারা বন্দী। খুব ইম্পর্টেন্ট লাইন, এবার লাস্ট লাইনটি, আন্ডারলাইন ইট। বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয়। ইংরেজদের ঘুঘু চড়ানো ভিটেই নির্বাসিত হয়ে আছে ভবিষ্যতের আশায় উন্মুখ আমার বাংলা। তাহলে এখান থেকে যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলি আমরা দেখে নেব। সেই প্রশ্নগুলি বলেছি আমি, এখানে MCQ নেই, SAQ নেই, বড় প্রশ্ন হবে। আমি দাগ দেওয়ার কথা বলে দিয়েছি, তবুও বলে রাখছি আর একবার। বক্সার জেলখানার পরিচয় দাও, একটা লাইন তুলে দিতেই পারে, ওই লাইনগুলো থেকে আমি বলে দিয়েছি। সেখানে এই যেমন এই লাইনটা, বক্সার জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। তাহলে এখানে বলছে জেলখানার পরিচয় দাও এবং জেলখানার যে অভিজ্ঞতা তা বর্ণনা করো। 1, 2 + 3 দেবে, এরকম হতে পারে। এরকম প্রশ্ন তখন আমার উত্তর লিখবো এরকম যে, বিশিষ্ট কবি বা পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায়ের রিপোর্টাজধর্মী রচনা আমার বাংলা সহায়ক গ্রন্থের অন্যতম পাঠ্যাংশ মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। মেঘের গায়ে জেলখানার বর্ণনায় তিনি বক্সার জেলখানা ও তার অভ্যন্তরে কয়েদিদের যে দুর্দশা এবং একই জেলখানার মধ্যে থাকা সত্ত্বেও মানুষের সঙ্গে মানুষের যে পার্থক্য বজায় রাখা হয়েছে তার প্রতি তিনি আমাদের দৃষ্টিপাত ঘটিয়েছেন। এরপরে আসবে জেলখানা এক আজব জায়গা, জেলখানা না দেখলে সত্যি বিশ্ব দর্শন হয় না। কত অচেনা মানুষ, অজানা মানুষ, কত ধরনের অপরাধী, অপরাধের সাজা কেমন হয়, সেখানকার সিপাই, সেখানকার চাবি রিংয়ের গলা ঝুলিয়ে না গেট খোলা, টহল দেওয়া, বড় বড় সেন্ট্রি বক্সে দিন রাত পাহারা দেওয়া, ফাঁসির মঞ্চের মতো দিনে যে আলোগুলো ঝলে, যে পোস্ট, ল্যাম্প পোস্ট, তার বর্ণনা দেওয়া। এবং সর্বশেষে বলতে হবে এখানে সাধারণ কয়েদিরা উদয়াস্ত পরিশ্রম করে, মুচি মেথর হাড়িদের কাজ করে, তরকারির বাগান করে, এইসব জায়গায় তাদের কাজ করতে হয়। তাদের জন্য নানা ধরনের শাস্তি বরাদ্দ আছে, যেমন ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলায়, মার ভাত, কিংবা তাদের পায়ে লোহার বেড়ি পরিয়ে রাখা হয়। এক কথায় যেন জন্তু জানোয়ারের জীবন। সব জেলখানার চিত্র প্রায় একই এবং সেই জেলখানাকে সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি কলকাতা স্থিত দমদম সেন্ট্রাল জেলখানার ও আলিপুর জেলখানার কথা বলেছেন। এভাবেই আমরা
বক্সার জেলখানার বর্ণনা দিয়ে দেব। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এই অংশটি প্রায় ঘুরিয়ে ফিরিয়ে এরকম হবে। তার মধ্যে দুটো লাইন আমি বলেই দিয়েছি যে সাধুচরণের কথা, সাধুচরণের যে প্রশ্নটা আমি বারবার বললাম, আবার একবার বলছি, ছোট কলকেই চোখ রাঙিয়ে সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে, বা এই উত্তরটারই আরেকটা প্রশ্ন হয়, চোট্টা সাধু ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, এইটা দিয়ে দিল একটা। আবার এটাও দিতে পারে যে এদের মধ্যে একজনের নাম মুস্তাফা, বা এই লাইনটার পরিবর্তে আরেকটা লাইন দিতে পারে, ইচ্ছে করলেই কি যাওয়া যায়। এই ইচ্ছে করলেই যে যাওয়া যায়, এই যদি লাইনটা দেওয়া হয় তাহলে বলে বক্তা কি? বক্তা হচ্ছে যে বক্সা জেলখানার একজন কয়েদি, তার নাম মুস্তাফা। সেই মুস্তাফা কাকে কথা বলেছে, অর্থাৎ তাকে যদি কেউ প্রশ্ন করতো সেই স্কুলে যাবে কি না, তখন সেই উত্তরটা দিত। আর তার পরিচয় দিতে হবে এবার, যে 10 বছরের ছেলে, কলকাতায় শিয়ালদার কাছে যে এন্টালি, তার ওখানে কোথাও বাড়ি, সম্প্রদায়ে মুসলিম, এবং তার বাবা ছিল রাজমিস্ত্রি, এবং সে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে উঁচু যে বাড়ি তৈরি করার জন্য যে মাচা তৈরি করতে হয়, সেই মাচা থেকে পড়ে তার বাবা মারা গেছে। বড় সংসারকে প্রতিপালনের জন্য সে বেছে নিয়েছে প্রথমে পকেটমার, তারপর আস্তে আস্তে হয়ে উঠেছে একজন নামকরা চোর, এবং তার শেষ পর্যন্ত শাস্তি হয়েছে ওই বক্সার জেলখানায় বন্দী হয়েছে। আর সর্বশেষ প্রশ্ন যেটা হবে, আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায়, খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে প্রথমেই আসবে উৎস লেখো। উৎস মানে ওই বলতে হবে যে রং মশাল পত্রিকার সম্পাদক সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধু প্রতিম দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রেরণায় তিনি একটি রিপোর্টার্স ধর্মী যে বাংলা গদ্য গ্রন্থ রচনা করেছেন, তার নাম আমার বাংলা। সেখান থেকেই আলোচ্য অংশটি নেওয়া হয়েছে, অর্থাৎ এর পাঠ্যাংশটির নাম মেঘের গায়ে জেলখানা। এইবার লিখতে হবে 1+2 বা 2+3 যাই দিক না কেন, 3 নম্বরে যে বড় প্রশ্নটা, সেখানে কিন্তু লিখতে হবে যে ইংরেজরা চলে গেছে, তিনি ইংরেজ যাওয়ার আগে থেকেও বাংলাদেশকে চিনছেন। বহু প্রসঙ্গ আছে, বিভিন্নভাবে আমরা দেখেছি। কলকাতা যেমন কলের কলকাতা, সেখানে যে কলকাতা কেমন ছিল আর আজকে কেমন কলকাতা হয়ে উঠেছে, স্বাধীনতার আগে স্বাধীনতার পর সর্বত্র তিনি দেখেছেন। আমরা তো দেখতে পাচ্ছি তার যে জীবৎকাল 1919, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সে বছরে তার জন্ম, আর মৃত্যু হচ্ছে 2003। এই বিরাট সময় একেবারে সাধারণ জীবনযাপন করতেন, মানুষের সঙ্গে মিশতেন, ফলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে সুখ দুঃখ, তাদের যে জীবন প্রবাহ, সে সম্পর্কে তিনি খুব কাছে থেকে লক্ষ্য করেছেন, এবং খুব সহজ সরল শব্দে তিনি তুলে ধরেছেন তাদের যন্ত্রণার কথা, যাতে সমগ্র বাংলাদেশের মানুষ অতি সহজেই এটা অনুমান করতে পারে, অনুভব করতে পারে। তা এবং সেই জেলখানার মধ্যে যারা কয়েদি, তাদের সতর্ক প্রহরার মধ্যে রাখা হয়, তাদের জীবনযাপনের মান অত্যন্ত নিম্ন, এবং তাদের জানোয়ারের মতো ব্যবহার করা হয়, তাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করানো হয়। তবে একথাও ঠিক, গরিব মানুষদের যারা কয়েদি হতো, তাদের যেভাবে পরিশ্রম করানো হতো, তাদের যেভাবে অপমান করা হতো, সেই তুলনায় আরেক ধরনের যারা কয়েদি ছিল, যারা অভিজাত কয়েদি, তাদের প্রতি কিন্তু সবসময় তারা জেলখানার সমস্ত কর্মচারী থেকে উপরতলার সকল লোকেই তাদের সম্মান করত, অথচ তারাও কিন্তু ওই ছোটোখাটো চোর ডাকাতের চেয়ে অনেক ভয়ঙ্কর সমাজবিরোধী। এই বিষয়টা বলার পর এখানেই আসতে হবে, এবার লিখতে হবে আমাদের এখানে, ইংরেজদের মুছে ফেলা যায়নি, অর্থাৎ ব্রিটিশ চলে গেছে, কিন্তু ব্রিটিশদের যে সেই ব্যবস্থাপনাটা আজও আমরা একেবারে মুছে ফেলতে পারিনি। এ প্রসঙ্গে আমার একটি সিনেমার কথাই মনে পড়ে, যে কারা বসে আছে, সেখানে বন্দী হয়ে আছে নীরজ চক্রবর্তী, শিবশঙ্কর মিত্র, সতীশ পাগরাসি এবং আরও অনেকে। তারা কি করেছে না, তারা হচ্ছে দেশপ্রেমী,
কেউ বা যে সেই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তাতে অংশগ্রহণ করেছে, তাদের নির্বিচারে এই জেলে বন্দি রাখা হয়েছে এবং তাদের যে জীবনের যে কষ্ট দুঃখ সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে অন্ধকার কুঠুরিতে মৃত্যুর প্রহর গুনছে, অর্থাৎ মরে গেলেই তবে এদের খালাস, এবং তাদের জীবনকে বিষাদময় করে দেওয়া হয়েছে। এইভাবেই আমরা বক্সার জেল তথা মেঘের গায়ে জেলখানার এই যে পাঠ্যাংশ, এখান থেকে এইভাবে আমরা প্রশ্নের উত্তর দেব এবং এটা খুব ইম্পর্টেন্ট এবছর 2025 সালের জন্য। সুতরাং প্রত্যেক ছাত্রছাত্রী আমার এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং বইটি তার সঙ্গে সঙ্গে পড়ে নেবে। সকলে ভালো থাকবে।